সরাসরি আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করেছি, আর কিছু কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করেছি, যেটা গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করার মতো নির্দেশনা থাকে, সেটাকে গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করে আমরা কমপ্লিট করতে পারবো। আর আদারওয়াইজ কিছু সারফেস ইকুয়েশন থাকবে। সারফেস ইকুয়েশন হচ্ছে যে জাস্ট ভেরিয়েবল, এই দুইটা পয়েন্টের উপর দিয়ে যে সারফেসটা আছে সেই ধরনের ভেরিয়েবল, অথবা একটা সিঙ্গেল ভ্যালু ফাংশনের উপর দিয়ে সারফেসের ভেরিয়েবল, সেই ধরনের কাজ আমরা করেছি ইন্টিগ্রেশনে। এর পরবর্তীতে আমরা কিছু স্পেশাল ইন্টিগ্রেশন করছি, যেখানে কোসেস ইন্টিগ্রাল থিওরাম, কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা এন্ড কোসেস রেসিডিউ ফর্মুলা, এই তিনটে ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কাজ করেছি। কোসেস ইন্টিগ্রাল থিওরামের স্টেটমেন্ট আছে, যদি কোনো অ্যানালিটিক ফাংশন এর সিঙ্গুলার পয়েন্ট ওই রিজিয়নের বাইরে পড়বে, তাইলে ওই ইন্টিগ্রেশনের রেজাল্ট 0। এটা হচ্ছে কোসেস ইন্টিগ্রাল থিওরাম। এবার আসা যাক, আমার মনে হয় একটা স্ক্রিন আপনার সামনে থাকলে সুবিধা হবে, যে স্ক্রিনটা একটু শেয়ার করছি। জি, একটু অন করুন। একটু অন করুন, দেখছি আমি। এটা আমরা মিডের আগে আমরা শিখেছি এই ধরনের। কোসেস ইন্টিগ্রাল থিওরামের স্টেটমেন্ট হচ্ছে, যদি কোনো অ্যানালিটিক, যদি ফাংশনটা অ্যানালিটিক হয় এবং সিঙ্গুলার পয়েন্টে যদি ওই রিজিয়নের বাইরে হয়, তাহলে মানে কোসেস ইন্টিগ্রাল থিওরাম বলছে যে ক্লোজ ইন্টিগ্রেশন সি, ক্লোজ বলতে সার্কেল, জাস্ট এটা এই যে এখানে লেখা স্টার্টিং এবং ক্লোজিং কিন্তু সেম পয়েন্ট, এটা একবার ক্লোজ কর, ক্লোজ ইন্টিগ্রেশন সি এফ জেড ডিজে ইকুয়াল টু 0, মানে ওই ইন্টিগ্রেশনের রেজাল্ট দিবে। একটু হোল্ড করুন, একজন জয়েন করতে রিকোয়েস্ট করছে, ওনাকে এডমিট করুন। ওকে, f of z হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন, সেই কমপ্লেক্স ফাংশন অ্যানালিটিক ফাংশন ইন ই রিজিয়ন আর এন্ড অন ইটস বাউন্ডারি c, দেন ক্লোজ ইন্টিগ্রেশন c f z dz equal to 0। আচ্ছা, এটা কখন হবে? যদি ওই সিঙ্গুলার পয়েন্টটা যদি ওই রিজিয়নের বাইরে পড়ে। এখন রিজিয়নের বাইরে বলতে বোঝাচ্ছে যে, আমি বের করছি একটু ক্লিয়ারলি বের করলে, জাস্ট এটা দেখেন, যদি সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে এ, এ যদি ইনসাইডে হয় কার্ভের ইনসাইডে, আর সিঙ্গুলার পয়েন্ট মনে করে নিচ্ছি পি, পি যদি বাইরে হয় সেই পয়েন্ট পি এর জন্য হয়ে যাবে 0। যদি ভিতরে হয় ইন্টিগ্রেশন হবে, আর যদি বাইরে হয় ইন্টিগ্রেশনের ফলাফল 0। close integration c f z is equal to 0. Cauchy integral theorem or simply Cauchy's theorem is based on both simply and multi connected region। এটা সিম্পল রিজিয়নের উপরে অ্যাপ্লাই হয় অথবা মাল্টি কানেক্টেড রিজিয়নের উপরে অ্যাপ্লাই হয়। মাল্টি কানেক্টেড রিজিয়ন বলতে হচ্ছে একাধিক পয়েন্ট যখন থাকবে, একাধিক রিজিয়ন যখন ডিফাইন করা থাকবে, সেটাকে বলা হচ্ছে মাল্টিপল কানেক্টেড রিজিয়ন। আচ্ছা, তাহলে কোসেস ইন্টিগ্রাল থিওরামটা কোথায় লাগে এটা জানতে হবে। থিওরামটা কি সেটা আমার ডেফিনিশন জানার প্রয়োজন নাই। থিওরামটা কোথায় প্রয়োজন হয় আর কিভাবে অ্যাপ্লাই করতে হয়। থিওরাম প্রয়োজন হবে হচ্ছে যে, আমরা যখন কোনো ইন্টিগ্রেশনের রেজাল্ট জানতে চাচ্ছি, এই ক্লোজ ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের যে সিঙ্গুলার পয়েন্ট আছে, সিঙ্গুলার পয়েন্টটার যদি যেই রিজিয়নটা আমাদের সামনে ডিফাইন করেছে ওই রিজিয়নের বাইরে পড়ে, তাহলে ইন্টিগ্রেশনের ফলাফল 0। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যখন দেখি, 0 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
একটা এক্সাম্পল দেখে আসি। এই যে এখানে একটা আমি এক্সাম্পলের মধ্যখান থেকে শুরু করছি, শুরুর দিকে আমরা একটু পরে দেখতেছি মধ্যখান থেকে। এখানে z equal to 2 less than 3 বলতে বোঝাচ্ছে কি, আমার কোশ্চেনটা একটু দেখে আসি। কোশ্চেনটা হচ্ছে যে একটা সার্কেল, এই সি বলতে বোঝাচ্ছে ইন্টিগ্রেশনের ক্লোজ কার্ভটা, সি নামের যে ক্লোজ কার্ভ, সেই কার্ভ হচ্ছে মডুলাস z is equal to 3, অথবা সেন্টার মূল বিন্দুতে রেডিয়াস 3 বিশিষ্ট একটা সার্কেল, বৃত্তের সমীকরণ। মূল বিন্দুতে কেন্দ্র এবং 3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এই রিজিয়নটা। এবার আসা যাক সিঙ্গুলার পয়েন্ট কোনটা। সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে z এর ভ্যালু 1, z এর ভ্যালু 2। মানে যেই পয়েন্টের জন্য ফাংশনটা অ্যানালিটিক হতে ব্যর্থ, সেই পয়েন্টগুলোকে বা স্পট, একটা আইটেম আমার সামনে আছে অথবা একটা ডিভাইস আছে, ডিভাইসের মধ্যে দুইটা স্পট আছে, ওই স্পটগুলো যদি দূর করা যায় তাহলে ফাংশনটা অ্যানালিটিক হতে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে যে z এর মান যদি 1 বসানো হয়, সামথিং ডিভাইডেড বাই 0 চলে আসে এটা, তাহলে z এর মান 1 এর জন্য এই ফাংশন এই যে ইন্টিগ্রেশনের ভিতরে যে অংশটুকু আছে, এই অংশটুকু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে বা ইনফিনিটি হয়ে যাচ্ছে, সামথিং ডিভাইডেড বাই 0 হয়ে যাচ্ছে। আবার z এর মান 2 এর জন্য সামথিং ডিভাইডেড বাই 0 হয়ে যাচ্ছে। z এর মান 1 এবং 2 এর জন্য এই ইন্টিগ্রেশনটা আনডিফাইন্ড বা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। সো এটার সিঙ্গুলার পয়েন্ট বলতে বোঝাচ্ছে যে z এর মান 1 এবং z এর মান 2 সিঙ্গুলার পয়েন্ট, অথবা এটাকে বলা হয় পুল। এবার সেই পুল যে বা সিঙ্গুলার পয়েন্ট গুলো দেখতে হবে যে রিজিয়নটা বলে দেওয়া আছে ক্লোজ কার্ভটা, সেই ক্লোজ কার্ভের ভিতরে না বাইরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ক্লোজ কার্ভের ভিতরে পড়বে। কেন ভিতরে পড়বে? পয়েন্ট হচ্ছে 1 আর ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে 3 হচ্ছে 1 এর থেকে 1 এর থেকে বড়, বাট ব্যাসার্ধটা বড় হওয়ার কারণে ওই ব্যাসার্ধের ভিতরেই পড়তেছে পয়েন্ট। অ্যানাদার পয়েন্ট হচ্ছে 2, 2 ব্যাসার্ধ 3 থেকে ছোট, সো এটাও ইনসাইডে পড়তেছে। এটা আমরা এখানে বলেছি z equal to 2 less than 3, so z equal to 2 is inside of the circle C. Also z equal to 1 is inside the circle C. যদি ইনসাইডে হয় তাহলে কিন্তু কোসিস ইন্টিগ্রাল থিওরেম অ্যাপ্লাই হবে না। ইনসাইডে হলে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। যদি ইনসাইডে হয় কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা আবার দুই ধরনের। এক ধরনের হচ্ছে যে সিম্পল কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা, অ্যানাদার হচ্ছে যে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েবল কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা এখন দেখে আসি। যেটা হচ্ছে যে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ফর nth ডেরিভেটিভ, মানে ডিফারেন্সিয়েশন ফর্মুলা। এটা কখন অ্যাপ্লাই হয়? যখন দেখা যাচ্ছে আমার যে সিঙ্গুলার পয়েন্ট, সেই সিঙ্গুলার পয়েন্টটার ভ্যালু হচ্ছে পাওয়ার হচ্ছে 1 এর থেকে বেশি, মানে জাস্ট z মাইনাস 5 টু দি পাওয়ার 2, তাহলে এটা ডেরিভেটিভ ফর্মুলা চলে যায়। z মাইনাস 5 টু দি পাওয়ার 3, এটাও ডেরিভেটিভ ফর্মুলা চলে যাবে। জাস্ট সিম্পল যদি z মাইনাস 5 হয় তাহলে কিন্তু এটা ডেরিভেটিভ ফর্মুলা যাবে না, তখন এটা যাবে সিম্পল কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা বা জাস্ট কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা নামে পরিচিত। এখানে কোনো পাওয়ার যদি না থাকে, z মাইনাস a, জাস্ট সিম্পল z মাইনাস a, এখানে কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না, সো এটা রেগুলার কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা। আর যখন এখানে পাওয়ার থাকবে হোল স্কয়ার, হোল কিউব, হোল টু দি পাওয়ার 3, হোল টু দি পাওয়ার 4, হোল টু দি পাওয়ার 5, হোল টু দি পাওয়ার 9, হোল টু দি পাওয়ার 1000, তখন এটা কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ফর nth ডেরিভেটিভ বাই n টাইম ডেরিভেটিভ। যদি পাওয়ার 5 থাকে 4 টাইম ডেরিভেটিভ, পাওয়ার 6 থাকলে 5 টাইম ডেরিভেটিভ। এখানে আমরা ফর্মুলাটা দেখি, দেখেন এখানে পাওয়ার যত থাকবে তার থেকে একবার কম ডেরিভেটিভ। পাওয়ার n প্লাস 1 আছে, ডেরিভেটিভ হবে n টাইম। পাওয়ার 6 থাকলে ডেরিভেটিভ হবে 5 টাইম। পাওয়ার 7 থাকলে ডেরিভেটিভ হবে 6 টাইম। পাওয়ার 10 থাকলে ডেরিভেটিভ হবে 9 টাইম। এই কেসগুলো একটু খেয়াল করতে হবে। এই ডেরিভেটিভের কাজটা অনেক সময় খুব কষ্টকর হয়ে যায় যদি ফাংশনটা বড় সাইজের ফাংশন হয়। সেই ধরনের কষ্টকর ফাংশনগুলো আমরা কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ফর nth ডেরিভেটিভ অ্যাপ্লাই না করে অ্যানাদার একটা ফর্মুলা আমরা শিখছি যে কোসিস রেসিডিউ ফর্মুলা, সেই রেসিডিউ ফর্মুলাতে আমরা কাজ করি। বল করুন, আরেকজন জয়েন করতে চাচ্ছে।
এই ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের কাজটা যখন খুব কঠিন হয়ে যায়, কঠিন মানে একটা বড় ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা 3 বার 5 বার 7 বার ডিফারেন্সিয়েশন করা কিন্তু বেশ কষ্টকর। 2 বারে এটা ভয়ঙ্কর চেহারা দাঁড়ায়, তৃতীয়বারে এটা হ্যান্ডেলিং করা একটু টাফ, বা তার থেকে বেশি বার হলে আর মোর টাফ, যেটা ম্যানুয়ালি কম্পিউটার করতে চাইলে কম্পিউটারে যে কোনো টাইম ডেরিভেটিভ দিলে মেশিনে কাজ করবে, এটা আমার করার কিছু নাই, সেই মেশিন যেভাবে পারে করে আমাকে একটা রেজাল্ট দিবে। যখন আমরা বাই হ্যান্ড করব তখন আমাদের জন্য বেশ কষ্টকর হয়ে যায়। সেই কষ্টকর কাজগুলো আমরা প্রসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর এন এর ডেরিভেটিভ এই ফর্মুলা অ্যাপ্লাই না করে আমরা বিকল্প আরেকটা ফর্মুলা আমরা শিখেছি, সেটা হচ্ছে যে প্রসেস ইন্টিগ্রাল প্রসেস রেসিডিউ ফর্মুলা, সেটা দিয়ে আমরা কাজ করে থাকি। আমি সেটাও আলোচনা করব আজকে। টোটাল সিলেবাসে এই পিছন থেকে যদি আমরা কাজ করে আসি টোটালটাই আমরা একটু ওভারভিউ করতেছি, যদিও ডিটেইলস এখনো পড়া শুরু করে নেই, আমরা টোটালটাই একটু ওভারভিউ করতেছি। এরপর আমরা আপনাদেরকে কিছু কোশ্চেন করে জানতে চাইবো যে আমাদের লেকিংস কোথায়, সেই এই লেকিংস এর পার্টগুলো আবার আলোচনা করবো, কেননা এইগুলি কিন্তু ফাইনাল পরীক্ষা থাকবে। সো এগুলো যদি আমি ভালো করে কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে আমি কনফিউজ হয়ে যাবো যে আমি কোসেস ইন্টিগ্রাল থিওরেম অ্যাপ্লাই করব না ফর্মুলা অ্যাপ্লাই করব না রেসিডিউ ফর্মুলা অ্যাপ্লাই করব। কনফিউজ হইলে দেখা যাবে যে অযথাই আমরা একটা বিব্রতকর পরিস্থিতি পড়ে যাব। কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর n এর ডেরিভেটিভ হচ্ছে যদি আমরা যে সিঙ্গুলার পয়েন্টে পাচ্ছি সিঙ্গুলার পয়েন্টে পাওয়ার যদি 1 এর থেকে বেশি হয় কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করে থাকি। ওকে, পাওয়ার 2 হলে ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, 3 হলে অ্যাপ্লাই করে দিলাম। যখন পাওয়ার আরো বেশি হয়ে যাবে এবং এই যে ফাংশনটা এটা হ্যান্ডেলিং করে একটু বেশ কষ্টকর বা বড় একটা ফাংশন হয়, তাহলে আমরা এই ফর্মুলাতে আর যাব না, যাব হচ্ছে রেসিডিউ ফর্মুলাতে, যেটাতে আমাদের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের ঝামেলাটা অনেকটা কম, শুধু ইন্টিগ্রেশন শুধু লিমিট বসালে এটার ভ্যালু বের হয়ে যায়। তাহলে আমরা জানতে পারলাম যে যদি সিঙ্গুলার পয়েন্ট বা পুল বের হবে যেটা যার পাওয়ার যদি 1 হয় কোসেস ইন্টিগ্রাল ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করা আমাদের জন্য বেশ সহজ। আর যে পাওয়ার বেশি হলে ডেরিভেটিভ ফর্মুলা অ্যাপ্লাই করি, কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ। আচ্ছা, পাওয়ার যদি আরো বেশি হয় বা ফাংশনটা একটু লার্জ সাইজ, ফাংশনের সাইজ লার্জ হয়, সেক্ষেত্রে আমরা কোসেস রেসিডিউ ফর্মুলা অ্যাপ্লাই করে থাকি। তাহলে এই তিন ধরনের ফর্মুলা আমরা ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশনে কাজ করি। তার আগে আমরা লাইন বা সারফেস ইন্টিগ্রেশন করে আসছি, যেগুলি সরাসরি আমাদের ইন্টিগ্রেশন করা যায়, গ্রিনস ফাংশন অ্যাপ্লাই করে করা যায় সেগুলি। আচ্ছা, এবার আসা যাক কোসেস ইন্টিগ্রাল কোসেস রেসিডিউ ফর্মুলা কি সেটা আপনাদের সামনে একটু পরিচিত, জাস্ট ফর্মুলা, কোন ম্যাথমেটিক্যাল কোশ্চেন এখনো শুরু করিনি। Let f of z, capital F of z লিখেছি এখানে, f of z be analytic inside and on a simple closed curve C except a pool of order m, except pool of order n বলতে বোঝাচ্ছে যে যখনই পুল বলে ফেললাম তখন হচ্ছে এটা ওই পয়েন্ট হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট, যখনই পুল বলে ফেলছি তখনই এটা সিঙ্গুলার পয়েন্ট। সিঙ্গুলার পয়েন্ট কি, যেই পয়েন্টটা ভ্যালু বসাইলে ওই টোটাল ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায় অথবা ডিনোমিনেটর জিরো হয়ে যায়, আর জিরো হয়ে যাওয়া হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। সেই পয়েন্টটাকে বলা হয় পুল অথবা সিঙ্গুলার পয়েন্ট। আচ্ছা, সেই সিঙ্গুলার পয়েন্টে যখন আমি রেসিডিউ ক্যালকুলেশন করব, দেন রেসিডিউ এট জেড ইকুয়াল টু এ, আর দিয়ে বোঝানো হচ্ছে রেসিডিউ এট জেড ইকুয়াল টু এ ইকুয়াল টু লিমিট জেড টেন্ডস টু এ
1/m-1, m-1 হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে যে আমাদের যত পাওয়ারের পোল থাকবে, পোলের পাওয়ার যদি m হয়, m-1 টাইম ফ্যাক্টোরিয়াল, আর পোলের সাইজ যদি আরো ছোট হয় সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে যদি পোলের পাওয়ার 2 হয় তাহলে ফ্যাক্টোরিয়াল 1 হবে, পোলের পাওয়ার যদি 3 হয় ফ্যাক্টোরিয়াল 2 হবে, পোলের পাওয়ার যদি 5 হয় ফ্যাক্টোরিয়াল 4 হবে। ওকে, এরপরে হচ্ছে যে ডিফারেন্সিয়েশন, যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে ডিফারেন্সিয়েশনটা অত বড় থাকে না। কেন থাকে না? আমি যখন এই টার্মটা যখন এই এফজেড এর নিচে থাকবে ডিনোমিনেটরে, আর এই টার্মটা যখন পাশে থাকবে তখন উপরেরটা নিচেরটা কিন্তু কাটাকাটি চলে যায়। এই যে উপরে যেখানে আমি রেসিডি ক্যালকুলেশন করেছি সেই পয়েন্ট এবং এফজেড এর নিচে একটা ডিনোমিনেটর আছে যেটা আমরা সিঙ্গুলার পয়েন্ট বা পোল, সেটা কিন্তু পাশে এই নিচে আর থাকতে পারতেছে না, এটা অলরেডি এখান থেকে কাটাকাটি চলে যায়। এই কারণে এটার ডিফারেন্সিয়েশনটা যদিও এখানে বেশি টাইম দেখা যাচ্ছে কিন্তু ফাংশনের সাইজটা ছোট থাকে। ডিফারেন্সিয়েশনের এই টাইম বা ডিউরেশনটা খুব কম আমাদের ইউজ হয়। সি ইজ এ সিম্পলি ক্লোজ অথবা পজিটিভলি continuous in the complex plane. F is analytic except for same. ওকে, প্রয়োজন নাই। এখানে Z1 Z2 Z3 Zn ইনসাইড দা সার্কেল। সি বলতে বোঝাচ্ছে যে এখানে Z1 একটা আছে পোল, Z2 একটা পোল, Z3 একটা পোল অথবা সিঙ্গুলার পয়েন্ট, এগুলি ডট ডট Zn এগুলি n সংখ্যক সিঙ্গুলার পয়েন্টের জন্য ডিফাইন করা। ওকে, মেইন সূত্র হচ্ছে এই যে এটা রেসিডিউ ফর্মুলা, রেসিডিউ বের করার ফর্মুলা হচ্ছে এটা। রেসিডিউ যখন আমি ক্যালকুলেশন করে বলছি তারপরে রেসিডিউ দিয়ে ইন্টিগ্রেশন বের করার ফর্মুলা হচ্ছে এটা। আমাদের উদ্দেশ্য কিন্তু এই ইন্টিগ্রেশনের ফলাফল বের করা। যখন আমাদের ওই ইন্টিগ্রেশনের ভিতরে যতগুলা সিঙ্গুলার পয়েন্ট আছে ততগুলা সিঙ্গুলার পয়েন্টের জন্য রেসিডিউ যখন বের করে ফেলবো, তাহলে ইন্টিগ্রেশনের ফলাফল এগুলি 2/i ইনটু অল রেসিডিউর যোগফলটা, সাম অফ অল রেসিডিউ লেখা আছে। অল রেসিডিউ যতগুলো রেসিডিউ আছে সবগুলো যোগ করে তাকে 2πi দিয়ে গুণ করলে আমাদের ইন্টিগ্রেশনের ফলাফল পেয়ে যাব। এ হচ্ছে কোসিস রেসিডিউ ফর্মুলা। এই হচ্ছে আমরা পিছনে প্রিভিয়াসলি যে আলোচনা করেছি তার জাস্ট থিওরিটিক্যাল একটা ওভারভিউ। এখন আসা যাক এক্সাম্পল হিসেবে আমরা কি কি এক্সাম্পল শিখে আসছি। আমি একটু পিছনের দিকে চলে যাই। জি, এটা এই কাজগুলো আমরা আগে করেছি, তারপরে আমরা একটু মনে করার চেষ্টা করছি। এখানে লাইন ইন্টিগ্রেশন, এবার এই ইন্টিগ্রেশনের ফলাফল বের করতে হবে। একটা পার্ট দেখেন সেপারেটলি, এক পার্টে ডিএক্স আর এক পার্টে ডিওয়াই, এক পার্টে ডিএক্স আর এক পার্টে ডিওয়াই, এবং সেটা কোথায় অ্যাপ্লাই হবে তার একটা গাইডলাইন দেওয়া থাকবে, ডিরেকশন দেওয়া থাকবে। আরেকদিন জয়েন করতে চাচ্ছি। এই ইন্টিগ্রেশনের ফলাফল রেজাল্ট বের করতে হবে। যেখানে দেখতে পাচ্ছি দুইটা সেপারেট পার্ট, একটা পার্টে ডিএক্স আর একটা পার্টে ডিওয়াই, এবং
যে দুইটা পয়েন্টের উপরে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট, সেই দুইটা পয়েন্ট আছে 0, 3, 2, 4। এরপরে হচ্ছে যে এখানে দুটো লাইনের কথা আমাদেরকে বলে দেওয়া আছে। প্রথম লাইন হচ্ছে যে একটা প্যারাবোলা x equal to 2t, another হচ্ছে যে y is equal to t square plus 3। ওকে, সেকেন্ড পোরশনে বলে দেওয়া আছে স্ট্রেট লাইন ফ্রম 0, 3 to 2, 3 and then 2, 3 to 2, 4। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0, 3, 2, 3, that is 3 is the fixed, y is the fixed, x is vary 0 থেকে 2। আর সেকেন্ড পোরশনে দেখতে পাচ্ছি 2, 3, 2, 4, x is the fixed 2 and 2, y varies from 3 to 4। ওকে, থার্ড কোশ্চেনে এই স্ট্রেট লাইন ফ্রম 0, 3 to 2, 4, এখানেও x varies from 0 থেকে 2, y varies from 3 থেকে 4, দুটোই ভেরি করছে। ওকে, তাহলে এই টোটালটাতে এখানে দেখতে পাচ্ছি তিনটা পার্টে কাজ করতে পারছে। ফার্স্ট পার্ট হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে, সেকেন্ড পার্টে হচ্ছে যে দুই সেট পয়েন্ট, থার্ড পার্টে হচ্ছে যে এক সেট পয়েন্ট। এখানে ফার্স্ট সেটে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে 0, 3, সেকেন্ড পয়েন্ট হচ্ছে 2, 3। এখানে দুই সেটের মধ্যে প্রথম সেটে দেওয়া আছে 0, 3, 2, 3, পরের সেটে দেওয়া আছে 2, 3, 2, 4। ওকে, এটা তো আমাদের করা হয়ে গেছে। এটাতে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, না তো আমি স্কিপ করব। কারো প্রবলেম আছে কিনা এটাতে? জি, শুনতে পাচ্ছেন? এই কোশ্চেনটা সলিউশনটাকে আলোচনা করতে হবে নাকি স্কিপ করে দিব? স্যার একটু আলোচনা করলে ভালো হয়, অনেকেই তো ক্লাস করেনি। আচ্ছা ঠিক আছে, আলোচনা করে দিচ্ছি। যে অনেকে ক্লাস করেনি, আবার ক্লাস করে থাকলেও মাঝখানে অন্য পরীক্ষা দেওয়াতে সব মানে নতুন কিছু মনে হইতে পারে, বা কিছুটা আবসা আবসা মনে আছে, পুরোপুরি ক্লিয়ার মনে করছে না, এরকম হতে পারে। ঠিক আছে, আমি একটু আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট যে পয়েন্ট এই কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটাতে দেখতে পাচ্ছি আমরা এই প্যারাবোলা x is equal to 2t and y is equal to t square plus 3। the point 0, 3, 2, 4, এই পয়েন্ট বলতে কোনটা? এই যে এখানে লোয়ার লিমিটের পয়েন্ট এন্ড আপার লিমিটের পয়েন্ট, লোয়ার লিমিটের পয়েন্ট এন্ড আপার লিমিটের পয়েন্ট। the points 0, 3 and 2, 4 on the parabola correspond to t equal to 0, t equal to 1। আচ্ছা, কিভাবে এটা একটু দেখা দরকার। এখানে দেখেন এই জায়গাটা লোয়ার লিমিট কত, এখানে এটা x এর ভ্যালু কিন্তু এখানে যদি আমি x এর লোয়ার লিমিট কিন্তু দুইটা, একটা x এর লোয়ার লিমিট, একটা y এর লোয়ার লিমিট। x এর লোয়ার লিমিট 0, y এর লোয়ার লিমিট কিন্তু 3। তাহলে এই ভ্যালুটা কি x এর ভ্যালু না y এর ভ্যালু? এই জায়গাটা ফাংশনটাতে x এর ভ্যালু। জি, x এর ভ্যালু আমি জাস্ট আমি এখান থেকে 3 বসাই দিব, এখানে 0 বসাই দিব, সরি 0 বসাইলে t এর কিন্তু একটা মান পাওয়া যাবে, 2t equal to 0, সো t equal to হয়ে যাবে 0। সিমিলারলি এবার এটার মধ্যে দেখা যাক এটা কিসের ভ্যালু? y এর ভ্যালু। আচ্ছা, সো y এর ভ্যালু দেখতে পাচ্ছি 3 যদি এখানে প্লেস করে দেই, তাহলে দেখা যাচ্ছে t এর ভ্যালু কত আসবে? t স্কয়ার ভ্যালু হয়ে যাবে কিন্তু 0। এই 3 যদি বাম পাশে চলে যায় -3 হয়ে যাবে। সো t স্কয়ার ভ্যালু 0 হলে t এর ভ্যালু 0। তো লোয়ার লিমিট আমি x এ বসাইলেও 0 পাই, এমনকি y এ বসাইলেও 0 পাই, যে কোনো একটা সিলেকশন করলেই হবে। এবার আপার লিমিটের জন্য x এর ভ্যালু 2 যখন বসাবো, সো 2 equal to 2t, that is t equal to 1 হয়ে, অথবা আপনি আপার লিমিটে y এর ভ্যালু 4 বসান, এখানে এটা y এর ভ্যালু 4 বসায় দেখেন একই রেজাল্ট আসবে। 4 বসাইলে 3 বাম পাশে চলে গেলে কত হয়? -3 হয়ে যাবে। সো 4 - 3 1 হয়। t স্কয়ার ভ্যালু যদি 1 হয়, t এর ভ্যালু হচ্ছে 1। x এর মধ্যে বসাইলে 1 আসে, এমনকি y এ বসাইলে 1 আসে। এটাই আমরা এখানে লিখেছি। আমরা এই যে দুইটা পয়েন্ট, একটা লোয়ার লিমিটের পয়েন্ট, একটা আপার লিমিটের পয়েন্ট, সেটা আমি x এর মধ্যে বসাই বা y এর মধ্যে বসাই, এখানে t এর একটা লিমিট পাওয়া যাচ্ছে, t এর লিমিট হচ্ছে 0, t এর লিমিট হচ্ছে 1।
লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 আচ্ছা বিকজ দিয়ে এখানে বিস্তারিত আলোচনাটা আছে when x equal to 0 then 0 equal to 2t equal to t equal to 0 also when x equal to 2 then 2 is equal to 2t implies t equal to 1 আচ্ছা এবার dx এর ভ্যালু প্রয়োজন কেন প্রয়োজন এখানে dx দেখতে পাচ্ছি এখানে dy দেখতে পাচ্ছি টোটালটা t এর লিমিটে চলে যাবে ওকে তাহলে এখানে x যদি হয় কোথায় আচ্ছা এখানে নাই জাস্ট এই জায়গায় দেখি x যদি হয় 2t এই x কে যদি ডিফারেন্সিয়েশন করে dx কত হবে dx এর ভ্যালু হচ্ছে 2 যেটা আমরা অলরেডি লিখেছি dx 2 dt একটু হোল্ড করুন আরেকজন জয়েন করতে তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনটাতে প্রয়োজন কিসের প্রয়োজন এই লোয়ার লিমিটের প্রয়োজন আপার লিমিটের প্রয়োজন লোয়ার লিমিট আপার লিমিট x দিয়ে বের করতে পারেন অথবা y দিয়ে বের করতে পারেন কোনো সমস্যা নেই x দিয়ে বের করলে যা আসবে y দিয়ে বের করলে তাই আসবে এবার আসা যাক এখানে এখানে দেখতে পাচ্ছি আমাদের dx এর ভ্যালু প্রয়োজন এখানে দেখতে পাচ্ছি dy এর ভ্যালু প্রয়োজন dx আমরা বের করব কোথা থেকে যেই প্যারাবোলা আমাদেরকে দিয়ে দিছে কোশ্চেনে এই এখানে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে dx আসবে dx 2 dt এমনকি dy 2t dt স্কয়ার থাকার কারণে পাওয়ার 2 আগে আসবে দ্যাট ইজ 2t dt আর dx 2 dt dy 2t dt এখানে ভ্যালু প্লেস করব তার ভ্যালু প্লেস করব y এর ভ্যালু x এর ভ্যালু প্লেস করব এখানে y এর ভ্যালু হচ্ছে কত t স্কয়ার প্লাস 3 t স্কয়ার প্লাস 3 তার সাথে 2 আছে এই 2 আর এখানে x এর ভ্যালু হচ্ছে 2t সেটা কোথা থেকে পাওয়া যাবে জাস্ট এখানে দেওয়া আছে দেখেন x এর ভ্যালু এবং y এর ভ্যালু টোটাল যে ইন্টিগ্রেশনটা সম্পূর্ণ এটা কনভার্ট হয়ে t লিমিটে চলে যাবে এখানে x এর লিমিট এবং y এর লিমিট দ্যাট ইজ dx dy এটা আর থাকবে না পরবর্তীতে ওকে x হচ্ছে 2t x এর উপর স্কয়ার থাকলে 2t এর উপর স্কয়ার থাকবে আচ্ছা dx এর ভ্যালু হচ্ছে 2dt প্লাস এখানে প্লাস ছিল এখানে প্লাস 3 ওকে 3 x 2t minus y t square minus plus 3 ওকে এবার হচ্ছে dy d এর ভ্যালু হচ্ছে 2t dt এবার ব্র্যাকেট গুলো তুলে দিলে দেখা যাবে যে টোটাল ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে t এর আন্ডারে dt ওকে ব্র্যাকেট তুলে দেওয়ার পরে কি আসে দেখি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2t স্কয়ার প্লাস 6 প্লাস 2t স্কয়ার প্লাস 6 এর সাথে আরেকটা 2 আছে এখানে তাহলে এখানে আসবে that is 4t square plus 12 জাস্ট এটা থাকার কারণে এবার এখানে আসবে আবার 4t square তাহলে 4t square 8t square হয়ে যাবে প্রথমটাতে দেখতে পাচ্ছি আর t স্কয়ারটা এখানে আছে এখানে একটা 2t স্কয়ার বাদ যাবে এই যে 2t কিউব এটা 2t কিউব এই জায়গায় এখানে 6 আর 2 12t টোটালটা আমরা যে ব্র্যাকেটটা তুলে একটু সিম্পলিফাই করলে এই ধরনের একটা আইটেম আসবে প্রথমটাতে দেখতে পাচ্ছি 4t স্কয়ার এখানে 2t আর এখানে 2 থাকার কারণে 4t স্কয়ার আর এখানে আছে যে 6 ইনটু 2 12 এরপরে হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে 2 কে স্কয়ার করলে হচ্ছে 4 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 8t স্কয়ার 8t স্কয়ার দেন এখানে বাইরে আছে 2t ভিতরে হচ্ছে 6t দ্যাট ইজ 12t স্কয়ার এবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে t স্কয়ার ইনটু 2t দ্যাট ইজ 2t কিউব মাইনাসের 2t কিউব এবার আসা যাক এখানে মাইনাসের 6t মাইনাসের 60 ওকে এরপরে আর কোনো সমস্যা হবে না এই জায়গাটা পর্যন্ত আমাদের ক্যালকুলেশনে একটা প্রসেস আছে এরপরে নরমাল যেভাবে হয় সেভাবে ইন্টিগ্রেশন করে জাস্ট একটা ফলাফল বের করা হবে আর একটা কি হচ্ছে ইন্টিগ্রেশনে আপার লিমিট লোয়ার লিমিট যেহেতু 0 তাহলে আমি যাই বসিয়ে না কোনো লোয়ার লিমিটের জন্য টোটালটা 0 বারবার না লিখে আমরা শুধু একটা 0 লিখি এখানে
এখানে এই লিমিট লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 এটা কিসের তাদের লিমিট টি এর লিমিট তাহলে টি এর ভ্যালু যদি 1 হয় 1 কিউব ও 1 ই হয় এজন্য 1 ই লেখা হয়েছে কিউব আর দেওয়া হয় নাই আচ্ছা এবার এখানে দেখা যাচ্ছে 12 ইনটু 1 আর এখানে 1 টু দি পাওয়ার 4 1 টু দি পাওয়ার 4 এ 1 ই হয় এজন্য পাওয়ার 4 টা দেখানো হয় নাই আর যদি এখানে অন্য লিমিট থাকে 5 7 9 তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে দেখাই দিই ওকে টি স্কয়ার দ্যাট ইজ 1 স্কয়ার 1 স্কয়ারে 1 ই হয় সেই অনুযায়ী আমরা ইন্টিগ্রেশনের রেজাল্ট দেখতে পাচ্ছি 33 ডিভাইডেড বাই 2 এই যে বুঝতে সমস্যা হলে বলেন যে মেইন কাজ কিন্তু এই জায়গাটাতে জাস্ট এই এই জায়গাটাতে মেইন কাজ পরবর্তীতে অতটা জটিলতা নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশনটা এই ধরনের লিমিট দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো না এই ধরনের লিমিটকে আমরা একটা অন্য ইউনিক লিমিটে যেতে হবে এটা x এর লিমিট y এর লিমিট x এর লিমিট y এর লিমিট এই x y না থেকে একটা জেনারেল লিমিটে যাব জেনারেল লিমিট হচ্ছে x এর ভ্যালু t এর মাধ্যমে প্রকাশ করা হলো এখানে দেখেন x এর ভ্যালু t এর ভিতরে আছে y এর ভ্যালু t এর ভিতরে আছে সো আমরা t এর লিমিটে চলে গেলে একটা ইউনিক বা একটা জেনারেল লিমিটে যেতে পারবো এবার টি এর আপার লিমিট লোয়ার লিমিট বের করার জন্য আমরা x থেকে বের করতে পারি এবং y থেকে বের করতে পারি একই রেজাল্ট আসবে x থেকে এখানে মেবি x থেকে বের করেছি শুধু x থেকে বের করেছি when x equal to 0 then x equal to 2t ছিল এখানে তাহলে x এর জায়গায় 0 লিখে 0 equal to 2t t এর ভ্যালু আছে 0 আপার লিমিটের জন্য when x is equal to 2 আপার লিমিট x এর আপার লিমিট 2 when x equal to 2 then x is equal to 2t ছিল 2 equal to 2t তাহলে t equal to 1 তাহলে আমরা দেখতে পাচ্ছি লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 এবার আসা যাক dx পাবো কোথা থেকে dx পাবো হচ্ছে এখান থেকে দেখুন dx equal to 2 dt dy equal to 2t plus 0 dt এই কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন করলে 0 হয় 0টা দেখানোর প্রয়োজন নাই 2t dt ওকে সেই অনুযায়ী একটু সিম্পলিফাই করে এই পর্যন্ত যখন আসতে পারো বাকি কাজ একেবারে সিম্পল যে এখানে সমস্যা থাকলে বলতে পারেন আমি আবারও বলছি আপনারা একটু হাতে লেখার প্র্যাকটিস থাকতে হবে প্র্যাকটিস না করলে কোনটার পর কোন কাজ যে হবে এত কনফিউজ নিয়ে কাজ করতে পারবেন না এই লাইন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে খুব বেশি জোর দিতে হবে এটার উপরে এই ইন্টিগ্রেশনের লিমিট এবং একটা ইউনিক ইয়েতে ভেরিয়েবলে চলে যাওয়া ইন্টিগ্রেশনের লিমিটের উপরে এবং ইউনিক ভেরিয়েবলে চলে যাওয়া নরমালি আমরা একটাই লিমিটে যেতে হবে লাইন ইন্টিগ্রেশনের মূল কাজ হচ্ছে এখানে সেকেন্ড কোশ্চেন দেখতে পাচ্ছি সেকেন্ড কোশ্চেনের দুইটা স্টেজ ফার্স্ট স্টেজ হচ্ছে যে 0 3 2 3 এখানে দেখতে পাচ্ছি y is the fixed 3 and 3 y এর কোনো ভেরি নাই ভেরি করছে হচ্ছে x x is varies from 0 থেকে 2 তাহলে লিমিট হবে x এর লিমিট একটু বল করুন আরেকজন জয়েন যাচ্ছে ওনাকে এডমিট করে নিচ্ছি ওকে যারা পরে জয়েন করছেন একটু আপনাদের এই কমেন্ট বক্সে নাম আইডি ইনটেক লিখে দিবেন x varies from 0 থেকে 2 তাহলে লিমিটে আসবে x y is the fixed value that is 3 তাহলে আমরা এখানে 3 বসাবো y এর জায়গায় এখানে x থাকবে এখানে dx থাকবে এখানে x এর থাকবে এখানে y এর জায়গায় 3 লিখবো এখানে dy এর জায়গায় কত লিখবো বলেন তো জি বলা যাবে নাকি বুঝতে পারছেন না কোনোটাই বলেন বুঝতে পারলেও বলতে পারেন না বুঝতে পারলে বলতে পারেন এই জায়গায় dy এর জায়গায় কত লিখবো এটা বলতে পারবেন আচ্ছা আবার বলছি আমি দেখেন দুইটা স্টেট লাইন আছে প্রথম দুইটা পয়েন্ট ওই স্টেট লাইনের প্রথম দুইটা পয়েন্ট হচ্ছে যে
0323 0323 তাহলে একটা স্টেট লাইন পাওয়া গেল। অ্যানাদার স্টেট লাইন আছে ওইটা। প্রথম স্টেট লাইন দেখতে পাচ্ছি x ভেরি করতেছে, y কোনো ভেরি করছে না। y ইজ দা ফিক্সড 3, y যদি 3 হয় dy যাবে 0, y is equal to 3, তাহলে dy equal to 0, তাহলে dy যদি 0 হয় এই টোটালটা বাদ করে যাবে। তাহলে প্রথম যে অংশটা সেই অংশ থেকে ইন্টিগ্রেশনের ফলাফল আসবে। y এর ভ্যালু যদি 3 হয় এখানে হয়ে যাবে 6 প্লাস x, 6 প্লাস x স্কয়ার dx, এটা ইন্টিগ্রেশন হবে। এই নাম্বারটা একটু মিস্টেক হয়েছে, এটা b হবে। ট্যাব থেকে আসছে। Okay, y is the 0, so dy equal y is the 3, dy equal to 0, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম। দেন এই টোটাল ইন্ডিকেশনটা এখন সাইজ চেঞ্জ হয়ে যাবে। এই dy এর মান 0 হওয়ার কারণে এইটুক 0 বাদ করে যাবে। সো 6 প্লাস x স্কয়ার বলেছি, 6 প্লাস x স্কয়ার 0 থেকে 2, এইটুক ইন্টিগ্রেশন করলে আমাদের ফলাফল চলে আসবে 6x plus x cube by 3। ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট প্লেস করে ক্যালকুলেশন পাওয়া গেল 44/3। এই কোশ্চেনে আরেকটা পার্ট আছে, সেই পার্টে আমাদের এখানে বলেছে 2 3 থেকে 2 4, x is the fixed 2, y vary 3 থেকে 4। Okay, again the along the straight line 2 3 to 4, তাহলে x is the fixed 2, x is the fixed 2, তাহলে dx equal to 0 হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়। x এর ডিফারেন্সিয়েশন করলে dx, আর 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0, dx equal to 0, and y is varies from 3 থেকে 2, ইন্টিগ্রেশনের লিমিট হবে y এর লিমিট। ওকে, এই dx এর ভ্যালু 0 বসালে এই টোটালটা বাদ করে যাবে। দ্যাট ইজ x is the যখন ফিক্সড 2 হয়ে যাবে, এটা 6 মাইনাস y dy, 6 মাইনাস y ইন্টিগ্রেশন করলে যা হয় তাই হবে রেজাল্ট। 6 মাইনাস y dy ইন্টিগ্রেশন হচ্ছে কার সাপেক্ষে, y এর সাপেক্ষে। সো ইন্টিগ্রেশন 6 এর জন্য আসবে 6y, আর y এর জন্য আসবে y স্কয়ার বাই 2। ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট প্লেস করে ক্যালকুলেশন করলে ফলাফল আসবে হচ্ছে 5/2। তো ये হয়ে আছে, হয়ে যাবে c। Okay, along the straight line from সেন্টেন্সটা হলো না, along the straight line for along the straight line for the x is from 0 to 2 and y is from 3 to 4। এখানে x ও ভেরি করতেছে, y ও ভেরি করতেছে। সো সেক্ষেত্রে আমাদের দুইটা পয়েন্টের কানেক্টিভিটি লাইন এর ইকুয়েশন দরকার। কানেক্টিভিটি লাইন হচ্ছে দুটো পয়েন্ট দিয়ে সেট করে ওরকম একটা সরলরেখার সমীকরণ।
একটা পয়েন্ট যদি এইখানে হয়, অ্যানাদার পয়েন্ট এইখানে হইলে এই দুই পয়েন্টে কানেকশন করা হয়, জাস্ট এই ধরনের একটা সরলরেখা ইকুয়েশন বের করতে হবে। সো সেই ইকুয়েশন বের করার জন্য সূত্র হচ্ছে যে y minus y1 divided by y1 minus y2 equal to x minus x1 divided by x1 minus x2। এটা হচ্ছে x1 y1 x2 y2। সেই অনুযায়ী ভ্যালু বের করে আমরা x এবং y এর মধ্যে একটা রিলেশনশিপ পেয়ে যাব। x y রিলেশনশিপ দেখতে পাচ্ছি, x is equal to 2y minus 6, x is equal to 2y minus 6। এই ভ্যালুটা আমরা প্রত্যেকটা জায়গায় ইউজ করব এই ইন্টিগ্রেশনে। x is the 2y minus 6। ওকে, ইন্টিগ্রেশন ছিল এটা। এখানে আমরা x এর ভ্যালু প্লেস করব 2y minus 6, এখানে x এর ভ্যালু প্লেস করব, এখানে dx এর ভ্যালু প্লেস করব। তাহলে কি হবে, এখানে dx এর ভ্যালু প্লেস করলে x এর ভ্যালু 2y minus 6, dx এর ভ্যালু হচ্ছে 2 dy, 2 dy। ওকে, dx এর ভ্যালু হচ্ছে 2 dy, x এর ভ্যালু হচ্ছে 2y minus 6, x এর উপর স্কয়ার থাকলে 2y minus 6 এর উপর স্কয়ার। সো এটাকে আমরা a minus b হোল স্কয়ার সূত্র ভেঙে সিম্পলিফিকেশন করে এরকম একটা ফলাফল পাবো। আচ্ছা, এটা কিভাবে আসে এটা জানা দরকার। এখানে 3 to 4 কিভাবে আসে, এই জায়গায় 3 to 4 কিভাবে আসে, এখানে ছিল 0 3 2 4, এই জায়গায় 3 4 লেখা হলো কেন? জি বলুন, না বুঝতে পারলেও বলেন যে বুঝতে পারছি না। স্যার বুঝিয়ে দেন। এখানে দেখেন, পিছনের দিকে দেখেন, x খাড়াই যেতেছে y এর উপরে, তাহলে টোটাল ইকুয়েশনে আর কোনো x থাকবে না। সো লিমিটের দুইটা পার্টের মধ্যে x এর পার্টটা আমাকে অফ করে দিলে চলবে। x কিন্তু y এর ভিতরে ঢুকে গেছে, এখানে x এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 2y minus 6, তাহলে x এর প্রয়োজন হচ্ছে না, x হারিয়ে যাচ্ছে y এর ভিতরে, তো x এর লিমিটের কোনো প্রয়োজন হচ্ছে না। তো আমরা এখানে y এর লিমিট 3 থেকে 4, y এর লিমিট 3 থেকে 4 ডিক্লেয়ার করব, কেননা এই dy হয়ে যাচ্ছে, এটাও dy হয়ে যাচ্ছে, টোটাল এই ইন্টিগ্রেশনের ভিতরে কোনো dx থাকছে না, এজন্য x এর লিমিটের কোনো প্রয়োজন নাই। সো y এর লিমিটে আমার টোটাল ইন্টিগ্রেশনের লিমিটেশন কাজ করবে। জি, এবার বলেন বুঝতে পারছেন কিনা। জি স্যার। এরপরে কাজ সহজ, জাস্ট এই প্রথম দুইটা তিনটা লাইনে একটু লজিক্যালি কাজ করতে হবে, এরপরে কাজ সহজ। এই হোল স্কয়ার সূত্র ভেঙে একটু সিম্পলিফিকেশন করে আমরা এইটুকু লিখতে পারবো। এইটুকু লিখতে পারলে জাস্ট ইন্টিগ্রেশন y স্কয়ার ইন্টিগ্রেশন y কিউব বাই 3, y এর ইন্টিগ্রেশন y স্কয়ার বাই 2। এখানে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইনটু একটা ভেরিয়েবল, ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট বসে ক্যালকুলেশন করতে হবে। তারপরেও দেখি আমরা, যেমন x y স্কয়ার ছিল y কিউব বাই 3, y স্কয়ার y ছিল y স্কয়ার বাই 2, এখানে কনস্ট্যান্ট সাথে একটা ভেরিয়েবল, লোয়ার লিমিট 3 আপার লিমিট 4। ওকে, প্রথমে আমরা x y এর পরিবর্তে আপার লিমিট বসাবো, মাইনাস y এর পরিবর্তে লোয়ার লিমিট বসাবো। ওকে, আপার লিমিট হচ্ছে 4, 4 এর উপর কিউব দিলে হচ্ছে 64, 4 এর উপর স্কয়ার করলে হচ্ছে 16, 4 মাল্টিপ্লাই হবে, জাস্ট এখানে 54 এর সাথে 4 মাল্টিপ্লাই হবে। এবার মাইনাস লোয়ার লিমিট বসানোর আগে মাইনাস দিয়ে শুরু করতে হবে, মাইনাস ব্র্যাকেট, এবার আসা যাক x y এর পরিবর্তে 3 বসাবো, এই 8 থাকবে, নিচে 3 থাকবে, উপরে y কিউবের পরিবর্তে 3 কিউব হয়ে যাবে। 37 কোন, এটা হবে 36, 37 দেখাচ্ছে কেন, একটু হোল্ড করুন। Twenty-seven. Okay, y cube, that is 3 cube, 3 cube is 27, নিচে আগে থেকে 3 ছিল, 3 থাকবে। Okay, y square, that is 3 square, 9 by 2। Okay, 54 into 3, the lower limit 3 থাকার কারণে, সো এটাকে আমরা যখন লিস্ট কমন মাল্টিপল বা লসাগু করে সরল করব, সেটা আসবে হচ্ছে 97 ডিভাইডেড বাই 6। এটা চাইলে আপনি ক্যালকুলেটরে করতে পারেন, অথবা লসাগু করে সরল করে করতে পারেন, সমস্যা নেই। তাহলে প্রথম হচ্ছে আমরা এই ব্র্যাকেটটা তুলে দেব, ব্র্যাকেটটা তুলে দিলে এখানে এটা নেগেটিভ, এটা পজিটিভ, লাস্টেরটাও নেগেটিভ হয়ে যাবে। এরপর আমরা সিম্পলিফিকেশন বা সরল করে
লসাগু করে সরল করলে আসছে 97 ডিভাইডেড বাই 6 এইরকম একটা নাম্বার বা ডিজিট পেয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছি 3 এবং 2 লসাগু হয়ে যাবে 6 লসাগু হলে তারপরে খুব একটা বেশি সমস্যা হবে না, কারণ আমরা ছোট 6 লসাগু দিয়ে এইটা সিম্পলিফিকেশন বা সরল করতেই পারবো। আমি এটা আপনাদের বলতে চাচ্ছি যে মূল কাজ কিন্তু এই জায়গাটাতে ডিরেকশন দিতেছে আমি কোশ্চেনটাকে কোন দিকে নিয়ে যাব। তাহলে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি x ইকুয়াল টু 2y - 6, এছাড়া যদি y ইকুয়াল টু বের করি তার তো সমস্যা নাই, হবে বাট ফ্র্যাকশন আছে। y ইকুয়াল টু হবে আপনার x প্লাস 6 ডিভাইডেড বাই 2। y দিয়ে কাজ করলে একটু ফ্র্যাকশন ক্যারি করতে হয় বলে আমরা y দিকে যাচ্ছি না, যেটাতে কাজ করতে একটু কাজ বা সহজ হবে সেই আইটেমটাকে আমরা এখানে হাইলাইট করছি। সো x ইকুয়াল টু 2y - 6। আচ্ছা, অ্যানাদার হচ্ছে যে x এর মান যখন y এর ভিতরে ঢুকে যাচ্ছে x এর কোনো লিমিটের প্রয়োজন হচ্ছে না। সর্বশেষ আমি এটাকে তাড়াইতে পারবো যদি dx এর ভ্যালুটা বের করতে পারি। সো এটাতে অনায়াসে dx এর ভ্যালু বের করতে হবে। dx ইকুয়াল টু 2 dy, dx এর ভ্যালু আসছে 2 dy। সো এইটুক যখন লেখা হয়ে যাবে আমাদের কাজ একবার হাতের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর আমরা করতে পারি হচ্ছে যে টোটালটাকে ইন্টিগ্রেশন করে লিমিট বসে সিম্পলিফাই বা সরল করে একটা রেজাল্ট পেয়ে যাবে। এই হচ্ছে কাজ। এবার হচ্ছে দেখ এরপরের পার্টের কোশ্চেনে কি বলছে একটু কোশ্চেনটা দেখে আসি। এই স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন ফ্রম 03 to 24, এটাই তো দেখলাম এতক্ষণ। হ্যাঁ তাই তো, যে এটাই দেখেছি 03 to 24 লাইন ইন্টিগ্রেশন এভাবেই করতে হয়। 97 ডিভাইডেড বাই 6। সিম্পলিফিকেশন বা সরলের কাজটা খুব একটা সমস্যা না, সমস্যা হচ্ছে যে ইন্টিগ্রেশনটাকে কিভাবে ফরম্যাট করতেছে, ইন্টিগ্রেশনটা x এর দিকে নিয়ে যাব না y এর দিকে নিয়ে যাব। এটা এই ধরনের সোর্স আছে তাকে ইউজ করে ডিসাইড করতে হবে কোনটা আমার জন্য সহজ। x দিয়েও করা যায় কিছু কিছু, y দিয়েও করা যায়। যদি আমি দেখি যে আমার জন্য x সহজ, x এ চলে যাব, যদি দেখি যে y সহজ তাহলে y এ চলে যাব। আবার কখনো কখনো দেখা যায় অপশন নাই, ওইটাই করতে হবে। যেমন বি নাম্বার কোশ্চেনটাতে কোনো অপশন নাই। বি নাম্বার কোশ্চেনে কি হচ্ছে একটা পয়েন্ট 0324, তাহলে y ইজ দ্য 3 ফিক্সড, লিমিট হয়ে যাবে x এর লিমিট। যেমন এই নাম্বার কোশ্চেনে অপশন আছে, এই নাম্বার কোশ্চেনে আমি চাইলে এই x এর ভ্যালু দিয়ে লিমিট বের করতে পারি, t এর লিমিট, অথবা y এর ভ্যালু দিয়ে আমি লিমিট বের করতে পারি। এবারে যদি সি নাম্বার কোশ্চেনে অপশন আছে, কিসের অপশন? এখানে x ভেরিয়েবলকে y এ নিয়ে যাব নাকি y ভেরিয়েবলকে x এ নিয়ে আসব। যে যেভাবে করে না কেন দুইটাতেই রেজাল্ট ওকে হবে। কোনটা আমার জন্য হয়তো কাজ করতে একটু জটিল হবে, কোনটা কাজ করতে একটু সহজ হবে। এই সহজ রাস্তাটা আমরা অ্যাপ্লাই করব। এই লাইন ইন্টিগ্রেশনের জন্য আবার গ্রিনস ফাংশন বা গ্রিনস থিওরেম নামে একটা থিওরেম আছে, যেখানে একটা লাইন ইন্টিগ্রেশন কে একটা রিজিওন ইন্টিগ্রেশনে কনভার্ট করা হয়। যে এখানে ক্রস ইন্টিগ্রেশন সি তাকে একটা রিজিওন ইন্টিগ্রেশনে কনভার্ট করা হলো। ডাবল ইন্টিগ্রেশন আর, এখানে আছে ক্লোজ কার্ভ সি। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ভেরিফাই গ্রিনস থিওরেম ইন দা প্লেন ফর ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন সি 2xy - x square dx plus x plus y square dy। ওকে, ফার্স্ট পার্টে dx, সেকেন্ড পার্টে dy। এই ফার্স্ট পার্টে dx, সেকেন্ড পার্টে dy এর সাথে কিন্তু যেই ইন্টিগ্রেশন দেওয়া আছে সেটা মাস্ট বি একটা ক্লোজ ইন্টিগ্রেশন, ক্লোজ সার্কেল সি। এবার আসলে যাক পিছনের কোশ্চেনটা আমি আবার টানছি। এখানে কিন্তু এই ধরনের লেখা আছে this dx plus another this dy, বাট এই ইন্টিগ্রেশনটা কিন্তু ক্লোজ ইন্টিগ্রেশন না, এটা একটা নরমাল ইন্টিগ্রেশনের মধ্যে লিমিট বসানো আছে। এই ইন্টিগ্রেশনটা কিন্তু ক্লোজ ইন্টিগ্রেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লোজ ইন্টিগ্রেশন সি 2xy - x square dx plus x plus y square dy, where c is the closed curve for
the region bounded by the parabola y equal to x square, y square equal to x. এখানে দুইটা প্যারাবোলা আছে। y equal to x square হচ্ছে প্যারাবোলাটা উপরের দিকে এরকম কাপের মতো, and y square equal to x, এই প্যারাবোলাটা হচ্ছে এরকম। আমরা ডায়াগ্রামটা একটু দেখি, দেখেন y equal to x square এটা হচ্ছে জাস্ট এইভাবে উপরের দিকে আছে, এরকম করে এটা এইভাবে একটা কাপের মতো তৈরি হবে। and y square equal to x, এই প্যারাবোলাটা হচ্ছে এই দিকে। দুইটা প্যারাবোলার যে কমন যে রিজিয়ন সেটা এখানে r দিয়ে ডিফাইন করা আছে। আর দুইটা প্যারাবোলার কমন যে রিজিয়ন সেই রিজিয়নটার নাম হচ্ছে c। তাই বলা আছে where c is a closed curve of the region bounded by the parabolas y equal to x square and y square equal to x। তাহলে c নামের যে ক্লোজ রিজিয়ন সেই ক্লোজ রিজিয়নটার হচ্ছে দুইটা প্যারাবোলা দিয়ে তৈরি হয়েছে। এবার আসা যাক আমাদের প্রয়োজন হচ্ছে যে প্যারাবোলা দুইটার কানেক্টেড এরিয়া বা ইন্টারসেক্টিং এরিয়া, এটা এই পয়েন্টটা জানা দরকার। এখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট আর এখানে আরেকটা ইন্টারসেকশন পয়েন্ট, সেটা পাওয়ার জন্য আমরা এখানে কিছুটা সিম্পলিফিকেশন বা সরল করেছি। প্লেন বা সমতলটা হচ্ছে কার্ভ y equal to x square and y square equal to x intersect at 0 0 and 1 1, the positive direction in the traversing বা মানে মুভিং আর কি, ট্রাভার্সিং বা ট্রাভার্স হচ্ছে ঘূর্ণায়মান বা ট্রাভার্সিং হচ্ছে মুভিং বা ঘূর্ণায়মান অবস্থায় সি is as shown in the figure। তাহলে আমাদের সি নামের যে এই রিজিয়নটা সেই রিজিয়নটা কিভাবে চক্রাকারে ঘুরতেছে সেই ঘোরার এটা আমরা বলছে ফিগারে শো করা আছে। জাস্ট এটা হচ্ছে সি, এটা অলওয়েজ এইভাবে মুভিং অবস্থায় আছে, এটা তাকে বলা হচ্ছে ট্রাভার্স। এই যে 0 0 1 1 সেটা বের করা হচ্ছে যে এখানে কিভাবে y equal to x square but x equal to কত y square, y equal to x square আর এখানে দেখতে হচ্ছে x equal to y square। তাহলে এই x square এর জায়গায় x এর মান যদি বসাই দেই y square to the power 2, y square to the power 2, that is y to the power 4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি y to the power 4 minus y equal to 0। এখান থেকে y কমন নিলে আমাদের হয়ে যাচ্ছে y into y cube minus 1। Okay. y is equal to 0 and y cube minus 1 equal to 0। Okay, y equal to 0 and y is equal to 1। এখান থেকে আমরা y এর ভ্যালু 1 পাবো, রিয়েল নাম্বার আকারে 1 পাবো, বাট ইমাজিনারি নাম্বার আকারে আবার অন্য কিছু পেতে পারি। সেটা কিভাবে, a cube minus b cube এর কিন্তু একটা উৎপাদক সূত্র আছে, a minus b into a square plus ab plus b square। a minus b আকারে যেটা আসবে সেই রেজাল্টটাই 1, মানে রিয়েল সলিউশনটা হচ্ছে 1। এন্ড ইমাজিনারি সলিউশন আরেকটা আছে, সেটা আমাদের আসবে হয়তো বা এই কিউবের সূত্রটা অ্যাপ্লাই করলে ইমাজিনারি সলিউশনটা আমাদের লাগবে না, কেননা এই রিয়েল লাইন যে আছে সেই রিয়েল লাইনটা হচ্ছে ক্লোজ কার্ভ, ইমাজিনারি লাইনের মধ্যে কোনো কার্ভ নাই। সিম্পলি বের করা হচ্ছে জাস্ট টোটালটা। যদি আমরা এই কি করি এটাকে কিউব রুট করি, পাওয়ার 1/3 নেই। ওকে, y কিউব পাওয়ার 1/3, 1 পাওয়ার 1/3, 1 এর উপর যাই পাওয়ার চাপাই সেটা 1। ওকে, একটা পয়েন্ট একটা y এর একটা ভ্যালু পাওয়া যাচ্ছে 0, অ্যানাদার ভ্যালু পাওয়া যাচ্ছে 1। y এর ভ্যালু যদি 0 হয় জাস্ট এখানে বসাই দেন y এর ভ্যালু 0, তাহলে x এর ভ্যালু আসবে 0। আবার y এর ভ্যালু 1 বসাই রাখেন, x এর ভ্যালু 1 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি y এর ভ্যালু 0 হইলে x এর ভ্যালু 0, আবার y এর ভ্যালু 1 হইলে x এর ভ্যালু 1। দ্যাট ইজ ইন্টারসেকশন পয়েন্ট আছে 0 0 1 1। T equal to
3xy minus x square and q equal to x plus y square। এখানে p কি বলতে বোঝাচ্ছে হচ্ছে এটা ক্লোজ ইন্টিগ্রেশন c p dx, এটা p, q dy এটা q। জি আমাদের সাথে আরেকজন জয়েন করতে যাচ্ছে, একটু হোল্ড করুন, এতক্ষণ পরে জয়েন করুন। বিজয় ইসলাম, জি জয়েন করতে পারছেন? বিজয় ইসলাম দেখতে পাচ্ছেন? তাহলে আমরা বলতে চাচ্ছি যে dx এর সাথে কোয়ান্টিটি হচ্ছে ক্যাপিটাল P আর dy এর সাথে কোয়ান্টিটি হচ্ছে ক্যাপিটাল Q। আমরা এখানে দেখতে পাচ্ছি P equal to this and Q equal to this। ln y equal to x square, y যখন x এর ভিতরে ঢুকে গেল তখন টোটাল ইন্টিগ্রেশনের কোনো y থাকবে না, দ্যাট ইজ এই dy ও থাকবে না। কি বুঝতে পারছেন? y যখন x স্কয়ার এর ভিতরে ঢুকে গেল তাহলে দেখা যাচ্ছে এই টোটাল ইন্টিগ্রেশনে এখানে যে y দেখতে পাচ্ছি এটাও থাকবে না, এখানে y দেখতে পাচ্ছি এটাও থাকবে না, এখানে dy দেখতে পাচ্ছি এটাও থাকবে না, কেননা y x স্কয়ার এর ভিতরে ঢুকে যাচ্ছে। সো এখানে ক্লোজ ইন্টিগ্রেশন বা ক্লোজ কার্ভটা হয়ে যাচ্ছে x এর লিমিট, y x এর ভিতরে ঢুকে যাচ্ছে। x এর লিমিট কোথায় পাবো? x এর লিমিট পাবো হচ্ছে এখানে, x এর লিমিট 0 থেকে কত 1, x এর লিমিট 0 থেকে 1। একটু হোল্ড করুন। জি বিজয় ইসলাম জয়েন করতে পেরেছেন? জি স্যার। এতক্ষণ পর করতে আসলেন? স্যার নেট প্রবলেম ছিল, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম। আচ্ছা ঠিক আছে। আপনি জয়েন করেছেন কোন এলাকা থেকে? কোন ডিস্ট্রিক্ট থেকে? কুষ্টিয়া। ঠিক আছে। ওকে আমরা বলতে চাচ্ছি যে y ইকুয়াল টু যখন x স্কয়ার ডিফাইন করেছি, y টোটাল ইন্টিগ্রেশনে y থাকবে না, x এর ভিতরে ঢুকে যাচ্ছে। সো x এর লিমিটটা আমি ডিক্লেয়ার করে দেব, তখন ক্লোজ ইন্টিগ্রেশনটা আর ক্লোজ ইন্টিগ্রেশন থাকবে না। x এর লিমিট দেখতে পাচ্ছি y ইকুয়াল টু x স্কয়ার, এই কার্ভের ভিতরে x এর লিমিট স্টার্ট হচ্ছে 0, শেষ হচ্ছে যে 1। দেখেন এই যে এটা ডিরেকশনটা এইদিকে, এই যে এখানে অ্যারো মার্কটা দিয়ে বোঝানো হচ্ছে কোন দিক থেকে কোন দিকে, এখানে ও থেকে এই দিকে। আমি আবার যখন পরের কার্ভের মধ্যে কাজ করব তখন y স্কয়ার গেলে যখন x হয়ে যাচ্ছে তখন দেখা যাবে যে এই লিমিট হয়ে যাবে যে 1 থেকে 0, কারণ কার্ভটা এইদিকে, কার্ভটা কখনো এইদিকে না। একটা কার্ভ যদি ক্লোজ হয় সে এখান থেকে যেতে যেতে আমরা যেখানে শেষ করলাম সেখান থেকে আবার আগের জায়গায় আসতে হবে। শুরু এবং শেষ একই প্রান্ত হতে হবে, যে আমরা কিছুক্ষণ এভাবে গেলাম আবার কিছুক্ষণ এভাবে গেলাম, আসতে পারবো না আমরা। জাস্ট এক ওয়ান ওয়ে ডিরেকশন, এটা এখানে শেষ করে আবার এখান থেকে শুরু। আমরা এটা বলতেছিলাম y যখন x স্কয়ার ভিতরে ঢুকে গেছে তখন টোটাল ইন্টিগ্রেশনে আর y থাকবে না। সো আমাদের এই টোটাল ইন্টিগ্রেশনটা হয়ে যাবে x এর উপরে, x এর আমরা আপার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট লিখে দিব। সে n যে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করার পর ফলাফল পেয়ে যাব, ইন্টিগ্রেশন করে লিমিট বসাবো, লিমিট বসে 7/6 পেয়েছি। নেক্সট পার্ট, along the parabola y square equal to x, the ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রালটা চেঞ্জ হয়ে যাবে। y যখন x এর ভিতরে ঢুকে যাচ্ছে আমাদের এখানে এই জায়গায় কোনো y x এ নেওয়া তো একটা মুশকিল, কারণ এখানে রুট x চলে আসবে, y ইকুয়াল টু রুট x চলে আসবে। x ইকুয়াল টু y স্কয়ারে থাকি সমস্যা নাই।
x যখন y স্কয়ারের ভিতরে ঢুকে যাবে তো টোটাল ইন্টিগ্রেশন আর x থাকবে না, এমনকি dx ও থাকবে না। y আকারে রাখে কাজ করা যায়, কাজ করলে কি হবে, y গুলো আসবে √x। তাহলে আমরা এখানে আমাদেরকে এখানে √x এখানে √x বসিয়ে দিয়েছি। এইজন্য ওই x = y স্কয়ার রেখে কাজ করলে একটু লোডটা কম পড়বে, কাজের লোড। এবং সেখানে আপনার কার্ভটা দেখে নিতে হবে, একটু ডায়াগ্রামটা দেখি, কার্ভের স্টার্টিংটা কোথায়, পরের এই যে এই কার্ভের মধ্যে স্টার্টিংটা কিন্তু এইখানে, ডিরেকশনটা দেওয়া কিন্তু উপর থেকে নিচে। সো y = x, এই কার্ভের মধ্যে স্টার্টিং পয়েন্ট 1, ক্লোজিং পয়েন্ট হচ্ছে 0। সো এখানে দেখতে পাচ্ছি লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 0। যদিও মনে হচ্ছে উল্টা করে লেখা হয়েছে, না ওটা উল্টা না, স্টার্টিং হচ্ছে 1, এন্ডিং পয়েন্ট হচ্ছে 0 পরের কার্ভের জন্য। আমরা x = y² প্লেস করে টোটাল ইন্টিগ্রেশনটাকে সাজিয়ে এরপরে ইন্টিগ্রেশন করে লিমিট বসাবো। লিমিট বসানোর পর আমরা রেজাল্ট পেয়েছি, দেখতে পাচ্ছি যে -17/15। ওকে, দুইটা যোগ করলে আমরা টোটাল ইন্টিগ্রেশনের ফলাফল পাবো। ফার্স্ট কার্ভ বরাবর একটা ফলাফল পাবো, সেকেন্ড কার্ভ বরাবর আরেকটা ফলাফল পাবো। দুইটা একসাথে যোগ করে দিলে আমরা টোটাল ইন্টিগ্রেশনের ফলাফল পেয়ে যাব। জাস্ট এটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের ফলাফল। এবার আসতে হবে আমাদেরকে ভেরিফাই করার জন্য এটা রিজিওন ইন্টিগ্রেশনের ফলাফলটা কি আসে। রিজিওন ইন্টিগ্রেশন বলতে ডাবল ইন্টিগ্রেশন আর ডেল পি, মূলত এই যে এটা এই গ্রিনস থিওরেমটা এখানে ডেল দিয়ে লেখা আছে, মেবি একটু দেখি, এই ডেল দিয়ে লেখা আছে del q del x minus del p del y। p এবং q যদি জানা থাকে, এই যে এখানে দেখেন p এবং q জানা থাকলে del p del y বের করে অনায়াসে বের করতে পারবো, del q del x টা অনায়াসে বের করতে পারবো। del q del x del p del y, ওকে, del p del y এটা কত হবে, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে del p del y পাওয়া যাবে 2x into 1 that is 2x আর 0 শুধু 2x থাকছে, আর del q del x 1 plus 0। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে del q del x minus del p del y, del x of q এর ভ্যালু লিখে দিয়েছে, del y of p এর ভ্যালু লিখে দিয়ে ইন্টিগ্রেশন করে আমরা ফলাফল বের করব। এখনো রিজিওন ইন্টিগ্রেশন আছে, রিজিওন ইন্টিগ্রেশন and dx dy। রিজিওন ইন্টিগ্রেশন 1 minus 2x dx dy। আচ্ছা, এরপরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন ইন্টিগ্রেশনটাতে আগে কাজ করব, dx এ আগে কাজ করব না dy এ আগে কাজ করব। যেটাতেই কাজ করি না কেন একটা হবে ভেরিয়েবল লিমিট আর একটা হবে কনস্ট্যান্ট লিমিট। কনস্ট্যান্ট লিমিট যদি আমি y রাখি, y থেকে শুরু থেকে শেষ সেটা বের করব, বসাই দেব y স্টার্টিং কোথায়, y ক্লোজিং কোথায়। আর কনস্ট্যান্ট লিমিট যদি x রাখি, x এর স্টার্টিং x এর ক্লোজিংটা ডিফাইন করে দিব। এন্ড ভেরিয়েবল লিমিটটা আমরা কোথা থেকে দিব, ভেরিয়েবল লিমিট দিব যে এই এখানে যে কোশ্চেনে যে দুইটা প্যারাবোলা দেওয়া আছে এটা, যদি আমি y = x² ধরি তাহলে y হচ্ছে ভেরিয়েবল লিমিট, x হয়ে যাবে কনস্ট্যান্ট লিমিট। x এর কনস্ট্যান্ট লিমিট কি, x এর কনস্ট্যান্ট লিমিট এখান থেকে বের করতে পারো, এটা x এর ভ্যালু, এটা x এর ভ্যালু। আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট 0। অথবা আপনি ডায়াগ্রাম থেকে দেখেন x এর আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। আমরা এখানে কাজ করতেছিলাম y = x², y কে আমরা ভেরিয়েবল লিমিট রেখেছি dy, y কে ভেরিয়েবল লিমিট এন্ড x কনস্ট্যান্ট লিমিট হিসেবে ডিক্লেয়ার করেছি। উল্টা কাজও করা যাবে,
x কনস্ট্যান্ট লিমিট y কে ভেরিয়েবল লিমিট ডিক্লেয়ার করা যাবে, যে কোনো একটা করলেই হবে। এখন y এর লোয়ার লিমিট হচ্ছে x স্কয়ার, কেন x আপার লিমিট রুট x কেন আর লোয়ার লিমিট x স্কয়ার কেন, এটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এটা সবচেয়ে সহজ উপায় আছে ডায়াগ্রামটা থেকে ফলো করলে। লোয়ার লিমিট হচ্ছে যে কোথা থেকে স্টার্ট হচ্ছে, এই যে এটা হচ্ছে স্টার্টিং দিক। আমি হঠাৎ করে তো এখানে বসতে পারবো না, এখানে বসতে গেলে তো কোনো না কোনো দিক থেকে শুরু করতে হবে। শুরু করে আমি এইদিকে যেতে পারছি না, কেন ডিরেকশনের দিক উল্টা। শুরু করে আমাকে এই দিক দিয়ে যেতে হবে। তাহলে প্রথম কার্ভটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার, পরের কার্ভটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু x, সো y ইকুয়াল টু রুট x, y স্কয়ার ইকুয়াল টু x হলে y ইকুয়াল টু রুট x। সো আমরা ভেরিয়েবল লিমিট দেখে দিয়েছি, দেখেন যে কোন আমরা লোয়ার লিমিট হচ্ছে x স্কয়ার, আপার লিমিট হচ্ছে রুট x। ওকে, y হিসেবে ইন্টিগ্রেশন করে লিমিট বসাই, এরপর আবার x হিসেবে ইন্টিগ্রেশন করে লিমিট বসানো হয়েছে। ইন্টিগ্রেশনে খুব একটা সমস্যা হবে না, সমস্যা হচ্ছে যে আমাদের এই ডিসাইড করা বা ডিসিশন নেওয়া, এখানে কোনটাকে আমি ভেরিয়েবল লিমিট দিব, কোনটাকে কনস্ট্যান্ট লিমিট দিব। আর এই জায়গাটাতে কনফিউজ হতে পারে আমি এখানে কি লিখবো, কি এর মান কোনটা লিখবো আর টি এর মান কোনটা লিখবো। নরমালি এই জায়গাগুলোতে সমস্যা হয়। আর এনাদার যে মেইন সমস্যা হচ্ছে এই জায়গাটাতে, কোনটাকে ভেরিয়েবল লিমিট দিব, কোনটাকে কনস্ট্যান্ট লিমিট দিব। এটার ক্ষেত্রে কনস্ট্যান্ট লিমিট আর ভেরিয়েবল লিমিটের সমস্যা নাই, যে কোনোটাকে দেওয়া যাবে। আমি যাকে ভেরিয়েবল লিমিট দিব তাকে লিখবো এই জাস্ট এই 1 - 2x এর কাছাকাছি, যাকে কনস্ট্যান্ট লিমিট দিব তাকে লিখবো বাইরে। ভেরিয়েবল লিমিটের কাজ আগে হবে, কনস্ট্যান্ট লিমিটের কাজ পরে হবে। এরপরে পরবর্তী কাজ আছে জাস্ট ইন্ডিকেশন করে দেব, মানে x যদি রুট x এর ইন্ডিকেশন আছে যে or half plus 1 divided by half plus 1, that is 3/2, power 3/2 divided by 3/2। আর এই জায়গাটা এটা কি, এখানে যদি আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, এই 1 হচ্ছে কনস্ট্যান্ট, x হচ্ছে কনস্ট্যান্ট, টোটালটাই কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের সাথে একটা ভেরিয়েবল y আসবে, আর এখানে এই 2x কনস্ট্যান্টের সাথে একটা ভেরিয়েবল y আসবে। দেন আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। আপার লিমিট হচ্ছে রুট x, y এর পরিবর্তে রুট x, এখানে 2x ইনটু y, এই y এর পরিবর্তে আবার রুট x, 2x এর মধ্যে থাকবে। লোয়ার লিমিট হচ্ছে x স্কয়ার, y এর পরিবর্তে x স্কয়ার মাইনাস y এর পরিবর্তে x স্কয়ার, 2x ইনটু x স্কয়ার, 2x ইনটু x স্কয়ার। এবার সিম্পলিফিকেশন যখন করব প্রথমে ব্র্যাকেটটা তুলে দিব, ব্র্যাকেটটা দিলে প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ। আমরা এখানে দেখতে পাচ্ছি 2x টু দি পাওয়ার 3 আসবে প্রথমেই, 2x টু দি পাওয়ার, এই যে এটা 2x টু দি পাওয়ার 3। এরপরে আসবে হচ্ছে যে এটা কি x স্কয়ার মাইনাস x স্কয়ার, এরপর আসবে হচ্ছে রুট x, এরপর আসবে মাইনাস 2x রুট x, মাইনাস 2x রুট x, এটাকে লেখা যায় x টু দি পাওয়ার 3/2, এটা x পাওয়ার 3/2। দেন ইন্টিগ্রেশন যখন করব এখন x এর পাওয়ার হাফ, সো x এর পাওয়ার হাফ ডিভাইডেড প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1, হাফ প্লাস 1 এ 3/2 হয়। x এর পাওয়ার এখানে 3/2 আছে, x এর পাওয়ার 3/2 প্লাস 1 that is 5/2 and x এর পাওয়ার and divided by 5/2। এরপর x স্কয়ার আছে x কিউব বাই 3, এরপর আছে x কিউব x টু দি পাওয়ার 4/4। দেন কিছুটা সিম্পলিফাই করব, না করতে পারলে সরাসরি ইন্টিগ্রেশনের লিমিট বসাবো। প্রথমে আপার লিমিট পরে লোয়ার লিমিট। আপার লিমিট বসাইলে আপার লিমিট হচ্ছে 1, তাহলে 1 বসাইলে টোটাল ইন্টিগ্রেশন কোনো চেঞ্জ হয় না। আর 0 বসাইলে এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, প্রত্যেকটাই 0 হয়ে যায়। 0 বসাইলে শুধু মান পায় হচ্ছে cos ফাংশন থেকে, আর মান পায় হচ্ছে e টু দি পাওয়ার ফাংশন থেকে। এছাড়া সব অ্যালজেব্রিক ফাংশনের ভ্যালু 0 হয় 0 বসাইলে। ওকে, এখানে আসছে 1/30। প্রিভিয়াস কেসে আমাদের কত আছে, যে এখানেও 1/30 আসছে। তাহলে গ্রিনস থিওরাম বলতেছে একটা লাইন ইন্টিগ্রেশন আর একটা রিজিয়ন ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন, একটা রিজিয়ন ইন্টিগ্রেশন, দুইটা ইন্টিগ্রেশনের ফলাফল সমান আসবে। ওকে, আমাদের সমান আসছে।
এটাতে ভেরিফাই হয়ে গেল গ্রিনস থিওরেমে। এই হচ্ছে আমাদের লাইন ইন্টিগ্রেশন। আমি আবার বলছি এই কোশ্চেনগুলো কিন্তু লেখার প্র্যাকটিস থাকতে হবে, লেখার প্র্যাকটিস না থাকলে কিছুদিন পর পরই মনে হবে একেবারে নতুন। সো একটু লেখে লেখে প্র্যাকটিস করতে হবে মাস্ট, কারণ প্রিপারেশনটা ক্লিয়ার রাখতে হবে যে কখন যে আবার নোটিস করে যায় যে পরীক্ষার সময় চলে আসছে, যাতে ওইরকম কনফিউজিং বা বিব্রতকর পরিস্থিতি না করতে না হয়। সো আমরা একটু প্র্যাকটিস রাখবো, ন্যূনতম যতটুকু পড়াদেরকে এতটুকু সময় দিতে হবে। যে যেখানে আছেন সেখান থেকে সময় দেন, সমস্যা নাই, বাট প্র্যাকটিস রাখতে হবে, নিজে থেকেই প্র্যাকটিস করতে হবে। আমরা লাইন ইন্টিগ্রেশন করেছিলাম এই পর্যন্তই। প্রথমে আমরা একটা কোশ্চেন করেছি যে লাইন ইন্টিগ্রেশন প্যারাবোলার উপরে, লাইন ইন্টিগ্রেশন পয়েন্টের উপরে, লাইন ইন্টিগ্রেশন ভেরি করবে শুধু এক্স, ওয়াই ইজ দ্য ফিক্সড, লাইন ইন্টিগ্রেশন ভেরি করবে ওয়াই, এক্স ইজ দ্য ফিক্সড। এই ধরনের তিনটে আলাদা আলাদা কেসে লাইন ইন্টিগ্রেশন করেছি। তারপরে আমরা একটা ক্লোজ ইন্টিগ্রেশন, একটা রিজিওন ইন্টিগ্রেশনের মধ্যে কিভাবে গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করে তার ভেরিফাই করে যায় সেটা আমরা করেছি এই পার্টে। এবার আসা যাক, আমরা পরবর্তী পার্টে শিখেছি হচ্ছে স্পেশালি আমরা কোসিস ইন্টিগ্রাল থিওরাম, কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা, কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, কোসিস রেসিডিউ ফর্মুলা, এই চারটা ফর্মুলার আমরা অ্যাপ্লাই করে থাকি। এবার জানা দরকার কখন কোনটা অ্যাপ্লাই হবে। যদি আমাদের সিঙ্গুলার পয়েন্টটা রিজিয়নের বাইরে পড়ে সেক্ষেত্রে কোসিস ইন্টিগ্রাল থিওরাম, যদি সিঙ্গুলার পয়েন্ট রিজিয়নের ভিতরে পড়ে সেক্ষেত্রে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা, যদি সিঙ্গুলার পয়েন্টের পাওয়ার বেশি থাকে সেক্ষেত্রে আমাদের কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ অথবা কোসিস রেসিডিউ ফর্মুলা। এই দুই ফর্মুলার যে কোনো ফর্মুলাতে আমরা যেতে পারবো। যদি ফাংশনটা বড় হয় সেক্ষেত্রে রেসিডিউ ফর্মুলাতে যাব, যদি ফাংশনটা ছোট হয় সেক্ষেত্রে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করতে পারবো। ওকে, আজকে আমরা 9টা পর্যন্ত নিব, আর 15 মিনিট সময় দিতে পারবো না। জি, আর 15 মিনিট সময় দিতে পারবো তো? জি স্যার। পরের পার্ট হচ্ছে আমরা কোসিস ইন্টিগ্রাল থিওরামটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখব। এখানে একটা ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছি, এটা কোনো ফর্মুলাতে আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের সরাসরি ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, লেখা আছে সো দ্যাট ইন্টিগ্রেশন অফ dz divided by z square plus a square is equal to tan inverse of z by a plus constant and অথবা 1/2 ai ln of z minus ai divided by z plus ai। এটা ইন্টিগ্রেশন করলে সরাসরি আমাদের ইন্টিগ্রেশনের tan ইনভার্সের সূত্র, এটা সরাসরি হয়ে যায়, প্রমাণ করার কিছু নাই। তারপরে আমরা এখানে স্পেশালি আমরা z a tan থিটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখাইছি এটা কিভাবে tan ইনভার্স। জাস্ট এটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি tan ইনভার্সের সূত্র 1/a tan ইনভার্স অফ z by a। আর এই কাজটার জন্য আমাদের কি করতে হবে, এটা হচ্ছে দেখতে পাচ্ছি যে z স্কয়ার প্লাস a স্কয়ার। সো z স্কয়ার যদি এখানে মাইনাস করতে পারি, জাস্ট এটা
জেড স্কয়ার প্লাস এ স্কয়ার লেখা আছে জেড মাইনাস এআই জেড প্লাস এআই। এটা কেন? এই জায়গায় মাইনাস এন আই স্কয়ার, আই স্কয়ার হচ্ছে -1 এন্ড আরেকটা মাইনাস দিলে প্লাসই থাকতেছে। আচ্ছা, একটু লিখি আমি তাহলে আমার সুবিধা হবে। ইন্টিগ্রেশন ছিল হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস c স্কয়ার। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এটা দেখতে পাচ্ছি আমরা সরাসরি tan ইনভার্সের সূত্র, সরাসরি tan ইনভার্সের সূত্র করতে পারি অথবা z ইজ ইকুয়াল টু a tan থিটা দিয়ে করতে পারি। আমাদের এখানে যদি বসাই z is equal to a tan theta, এর dz কত হবে? dz আসবে কি, a তো আসবে a কনস্ট্যান্ট আকারে, আর tan থিটা কে ডিফারেন্সিয়েট করলে আসবে কি sec স্কয়ার থিটা d থিটা। dz equal to a এর মধ্যে থাকবে sec স্কয়ার theta and d theta। আমরা এই dz এর ভ্যালু পেয়ে যাচ্ছি and z এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ dz এর ভ্যালু হচ্ছে এটা, a and sec স্কয়ার theta and d theta। এই যে এই z স্কয়ার ভ্যালু কত হবে, z এর ভ্যালু কিন্তু a tan theta, সো z স্কয়ার ভ্যালু আসবে a স্কয়ার
a tan theta লিখছি আমি a plus a square এরপরে আসবে হচ্ছে আমাদের এখানে a স্কয়ার এখানে a স্কয়ার এখানে a বাইরে নিয়ে গেলে উপরে a ডিভাইডেড বাই a স্কয়ার উপরে হচ্ছে a is divided by a স্কয়ার এরকম আসবে কি দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতেছি যে sec স্কয়ার থিটা আর নিচে থাকছে tan স্কয়ার থিটা প্লাস 1 যদি এই a স্কয়ার কমন নিয়ে বের হয়ে যায় কারণ এটা 1 হয়ে যাবে উপরে হয়ে যাচ্ছে sec স্কয়ার থিটা আর নিচে আছে tan স্কয়ার থিটা প্লাস 1 প্লাস 1 ওকে tan স্কয়ার থিটা প্লাস 1 এ কি হবে one divided by a sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা গেলে 1 তাহলে tan স্কয়ার থিটা সমান সমান tan স্কয়ার থিটা সমান সমান কি লেখা যায় আবার বলছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা থাকে না শুধু শুধু এখানে থাকছে d থিটা আচ্ছা এরকম লিখছি দেখেন অনেক সময় কথাটা কার্যকর না হলেও লেখাটা দেখলে মনে পড়ে এটি উপরে sec স্কয়ার থিটা নিচেও কিন্তু sec স্কয়ার থিটা হয়ে যায় মাউস কাজ করে না ঠিকভাবে ওয়ান বাই এ উপরটা এবং নিচেটা থাকতেছে না শুধু ডি থিটা থাকতেছে এই যে এতটা গ্যাপ কেন এখানে আমি একটু জুম আউট করে দিচ্ছি দেখা যাচ্ছে না অনলি এখানে থাকতেছে ডি থিটা ওয়ান বাই এ ইন্টিগ্রেশন ডি থিটা ইকুয়াল টু শুধু থিটা আসবে বাট থিটার ভ্যালু কোথা থেকে পাবো এই যে এখান থেকে যেখানে আমি ধরে নিয়েছি এখানে থিটা আছে 10 এর ভিতরে সো এ সরাই নিয়ে আসলে জেড বাই এ নিচে লিখতেছি
since that equal to this, so that by A is equal to tan theta. And theta equal to tan inverse of z by A. এই থিটার ভ্যালুটা আমরা এখানে প্লেস করে দেব 1 by A tan inverse of z by A. আমরা x শেপের ভিতরে নিয়ে আসি। তাহলে আমরা এই ইন্টিগ্রেশনে এই জায়গায় থিটার ভ্যালু প্লেস করে দেই, তাহলে কি আসবে 1 divided by A tan inverse of z by A. এটাই প্রুফ করার ছিল 1 by A tan inverse of z by A, যেটা আমরা এখানে অলরেডি কিভাবে বের করতে হয় সেটা দেখেছি। জাস্ট থিটার ভ্যালু এখানে প্লেস করে দিলে এরকম আসে। অ্যানাদার কেস হচ্ছে যে এটাকে ম্যানুয়ালি আমাদের প্রুফ করতে বলছে আর একটা আইটেম, সেটা আমি তার জন্য এটা আবার লিখতেছি কন্ট্রোল সি। এটা থেকে আমরা লিখতে পারি হচ্ছে এরকম, দেখেন ইন্টিগ্রেশন খুব সমস্যা নাই, এটাতে লগের সূত্র সরাসরি অ্যাপ্লাই করা যায়। সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস এ স্কয়ার, এরকম একটা লগের সূত্র আছে। যদি আমি লগের সূত্র এখানে অ্যাপ্লাই করতে না চাই তাহলে দরকার নাই, ওইটার জন্য আলাদা সূত্র যদি অ্যাপ্লাই করতে না চাই তাহলে আমরা জেনারেল কেসে চলে যাব। জেনারেল কেসে যে কোনো কোশ্চেন করার মতো কেস 1 ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস এ স্কয়ার dz। ইন্টিগ্রেশনের মতো থাকুক, শুধু আমাদের এখানে প্রয়োজন হচ্ছে যে 1 ডিভাইডেড বাই জেড স্কয়ার মাইনাস দেখেন এটা সমস্যা হচ্ছে কিনা। আই স্কয়ার হচ্ছে -1, সো -1 ইনটু মাইনাস প্লাস ই থাকতেছে,
সেকেন্ড আইটেমটা হচ্ছে a স্কয়ার ইনটু i স্কয়ার। a স্কয়ার তো আগে থেকে আছে, i স্কয়ার হচ্ছে -1, -1 ইনটু মাইনাস, সো প্লাস a স্কয়ারে থাকতেছে। শুধু এটা মাইনাস সাইন দেওয়ার জন্য এটা অ্যাপ্লাই করা হচ্ছে। এবার মাইনাস সাইনটার জন্য কাজ সুবিধা কি হবে? সুবিধা হচ্ছে যে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ওয়ান ডিভাইডেড বাই z minus ai into z plus ai। প্লাসেরটা আগে লিখতে পারেন অথবা মাইনাসেরটা আগে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে ডিজেড ছিল, ডিজেড লিখে দিন। এখন এই জায়গায় দেখতে পাচ্ছি দুইটা ফ্যাক্টরকে সেপারেট করতে হবে। সেপারেট করার জন্য পার্শিয়াল ফ্র্যাকশন প্রয়োজন, মানে আংশিক ভগ্নাংশ। ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই প্লাস এখানে z minus ai plus 1 divided by z plus ai। এখানে দুইটা স্লট লেখা আছে দেখেন, প্রথম স্লটের জন্য এটা, পরের স্লটের জন্য এটা। এবার এটাকে অ্যাডজাস্টমেন্টে যেতে হবে, মানে এটা সমন্বয় করতে হবে। সেকেন্ড আইটেমটা হচ্ছে এই আইটেম দুইটাকে যদি লিস্ট কমন মাল্টিপল বা লসাগু করে সিম্পলিফাই বা সরল করে, তাহলে কিন্তু এটা হয় না, অন্য কিছু হয়ে যায়। কিরকম হয়ে যায়? লসাগু করে সরল করলে নিচেরটা ঠিক থাকে, বাট উপরে কি হয়? উপরে z প্লাস ai প্লাস z মাইনাস ai হয়। তাহলে প্লাস ai মাইনাস ai বাদ করে, বাট z তো থেকে যাচ্ছে উপরে। এখানে প্রথমটাতে z, পরেরটাতে প্লাস z, 2z থাকতেছে উপরে। তাহলে এটা এখানে ঠিক নাই, আমাদেরকে অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। সেই অ্যাডজাস্টমেন্ট করার সিস্টেমটা আমি আগেও বলেছি, তারপরে আজকে বলতেছি কিভাবে করতে হয়। এখানে দুইটা ফ্যাক্টর, একটা ফ্যাক্টরের জন্য প্রত্যেকটা কেসের জন্য এরকম দুইটা করে ভ্যালু ছিল। আমি দুইটা ভ্যালুই লিখতেছি, পরে একটা ভ্যালু বাদ করে যায় কিভাবে দেখাচ্ছি। দেখেন, ফার্স্ট ফ্যাক্টরের মধ্যে আমরা এটা রাখবো, পরেরটা রাখবো না। আচ্ছা, এখানে জেড এর গুলো কিন্তু এআই বসাইলে এটা 0 হয়ে যায়। দেখেন, আমি একটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি, এটা রাখবো না, এখানে হচ্ছে এটা রাখবো না। জেড এর ভ্যালু কিন্তু এআই বসাইলে প্রথমটা 0 হয়ে যায়, তাহলে প্রথমটা যেহেতু 0 হয়েই যায়, প্রথমটাতে বসাবো যে এটাতে এআই। আচ্ছা, এবার আসা যাক এটাতে। জেড এর ভ্যালু মাইনাস এআই বসাইলে দ্বিতীয়টা 0 হয়ে যায়, বসাবো যে প্রথমটাতে।
দেখেন জেড এর ভ্যালু এআই বসাইলে প্রথমটা 0 হয়ে যায়, তাহলে বসাবো যে অন্যটাতে এআই প্লাস এআই, এখানে এআই প্লাস এআই। এবার জেড এর ভ্যালু মাইনাস এআই বসালে দ্বিতীয়টা 0 হয়ে যায়, বসাবো যে প্রথমটাতে মাইনাস এআই, আর এখানে আরেকটা মাইনাস এআই আছে। ক্যালকুলেশন করলে এবার কিন্তু আগের মতো সমস্যাটা দেখা দিবে না, আগে যেরকম সমস্যা দেখা দিচ্ছিল। ইন্টিগ্রেশন অফ এখানে দেখতে পাচ্ছি আমাদের নিচে থাকতেছে এআই প্লাস এআই টু এআই 1 divided by 2ai 2ai into ai কোনটা z minus ai। আচ্ছা এখানে থাকতেছে কি মাইনাস এআই মাইনাস 2ai, দ্যাট ইজ এই চিহ্নটা নেগেটিভ হয়ে যাবে। টু এআই আর তার সাথে থাকতেছে এটা টু এআই দুইটার মধ্যে কমন নেওয়া যায়, কমন না নিলে সমস্যা নাই, কমন নিতে পারলে আরেকটু ছোট হবে, কমন না নিয়েও করা যাবে, সমস্যা নাই। আচ্ছা যদি কমন না নিয়ে করতে চাই তাহলে কি দেখে কি হয়, ওকে এখন ইন্টিগ্রেশনটা আমি সেপারেট করে দিয়ে দিতে পারি। প্রথম পার্টের জন্য একবার ইন্টিগ্রেশন, প্রথম পার্টের ইন্টিগ্রেশন হচ্ছে এইটুকু, dz মাইনাস একটা ইন্টিগ্রেশন নেক্সট পার্টে ইন্টিগ্রেশন এন্ড অ্যানাদার dz। দুইটা সিম্পল ইন্টিগ্রেশন আছে, এই কনস্ট্যান্ট টার্মটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, এটা লগের সূত্র হয়, এই কনস্ট্যান্ট টার্মটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, এটাও লগের সূত্র হয়। ওয়ান ডিভাইড বাই 2ai ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে লেখা যায়, আর এখানে হয়ে যাচ্ছে হচ্ছে জাস্ট এটা অলরেডি লেখা হয়ে গেছে, এটা z and minus 1 divided by 2ai integration of সরাসরি লিখে দিলে নো ইন্টিগ্রেশন তো লেখার দরকার নেই, সরাসরি নিয়ে যাচ্ছি। এটা প্লাস হবে ওয়ান ডিভাইড বাই 2ai, এটা ইন্টিগ্রেশন করলে কত আসবে, এটা লগের সূত্র না, লন অফ
minus 1 divided by 2ai ln of stated. ক্লাস ইন্টিগ্রেশনের কাজ কমপ্লিট হলে আমরা একটা সি লিখি নরমালি। ওয়ান বাই টু এআই টা কমন নেওয়া যায়, 1 ডিভাইডেড বাই 2 এআই এখন কমন নিতেই হবে কারণ লগ দুটাকে একত্রিত করতে যাচ্ছি। মাইনাস লগের সেপারেট লগে যদি মাঝখানে প্লাস থাকে তাহলে এই মাইনাস থেকে প্লাস থাকলে গুণ হয়, মাইনাস থাকলে ভাগ হয়, এটা জানা আছে কিনা? জি জানা আছে? না স্যার। log a minus log b, log a by b জানা নাই? জানা আছে তো মনে হয়, খেয়াল করতে পারেন না। log a minus log b, log a by b, log a into b, log a plus log b, লেখা থাকে যায় ln of get minus ai and also get plus ai plus ইন্টিগ্রেশনের যদি আমরা সেপারেট সিস্টেম ইন্টিগ্রেশন করি, যে প্রুফটা কি ছিল একটু দেখে আসি। জি এটাই ছিল, যে আমি আবার ওই পেজটা শেয়ার করছি যে পেজে ছিলাম। জি দেখেন এটা 1/2 ai ln of z minus ai z plus ai plus একটা কনস্ট্যান্ট। এটা কিছুক্ষণ আগে আমরা জাস্ট কেবলমাত্র এটা ইয়ে করলাম, আমরা কমপ্লিট করলাম। এখানে একটি শর্টকাটে দেওয়া আছে, আর আমরা এখন যেটা করছি এটা একেবারে সিম্পলি ওয়েতে একবার স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করেছি। জাস্ট এখান থেকে শুরু, এখানে এসে শেষ হয়ে গেল, শেষ। আমরা এই কাজটাকে একটু লেন্থ মানে বাড়িয়ে বাড়িয়ে করেছি, জাস্ট প্রতিটা স্টেজে কিছুটা কিছুটা পরিবর্তন রেখে। যেমন এখান থেকে সরাসরি এটা থেকে লিখে দিয়েছি, এটা মাঝখানে অংশটুকু আর দেখানো নাই। এরপরে এটার ইন্ডিকেশন করে ফার্স্ট পার্ট লিখেছে, এটার ইন্ডিকেশন করে সেকেন্ড পার্ট লিখেছে। এরপরে 1/2 ai কমন নেওয়ার পর log a minus log b এর সূত্র অ্যাপ্লাই করলে log a by b হয়, সেটা লিখে দিয়েছে। এখানে যেটা 2 লাইনে করেছে ওইখানে সেটা মিনিমাম 4 পৃষ্ঠাতে করা হলো আর কি। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি, আগামী ক্লাসে আরেকটু আপনাদের এই কোয়ান্টিটিটা বাড়ান। এখানে আজকে একেবারে হয়তো 20 জনের মতো ছিলেন।